প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে, এই আন্দোলনের সম্ভবত 23 জন সমন্বয়ক রয়েছেন। এর মধ্যে আবার বেশ কয়েকজন সহ সমন্বয়কও রয়েছেন। তো সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ, তিনি আসলেই ডিবি প্রধান নাকি ভাতের হোটেলের মালিক, সেটি ইতোমধ্যেই আপনারা জানতে পেরেছেন। তার কার্যালয়ে তিনি প্রায়ই রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক নেতা, ছাত্র আন্দোলনের নেতা, মানে কখনো কখনো কাউকে কাউকে দাওয়াত করে তিনি তার ভাতের হোটেলে খাওয়ান, আবার কখনো কখনো কাউকে কাউকে জোরপূর্বক তার বাড়ির থেকে কিডন্যাপ করে নিয়ে এসে খাওয়ান। আবার এই খাওয়ানোর ভিডিও তিনি ধারণ করে সেটি আবার নিজের আইডিতে শেয়ার করেন। আবার আমাদের দেশের কিছু কিছু নির্লজ্জ মিডিয়া আছে, সেটি আবার ফলাও করে প্রচার করে। সত্য কথা বলতে কি, আমাদের দেশে কখনোই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার কার্যালয়ে কোনো আসামি বা কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো সাংস্কৃতিক কর্মী বা কোনো মিডিয়া কর্মী বা কোনো ছাত্রনেতাকে দাওয়াত করে খাওয়াতে দেখিনি, বা কাউকে জিম্মি করা হলেও, গ্রেপ্তার করে নিয়ে আসা হলেও কখনোই কোনো প্রশাসনের কর্মকর্তা এইভাবে তাদেরকে খাবার দাবারের আয়োজন করেছেন বলে আমরা কখনো দেখিনি। আর ভিডিও করে সেটি আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া কিংবা সেটি আবার মিডিয়ার কাছে দিয়ে সেটি মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করা, এই রীতি, এই রেওয়াজ, এই জাতীয় ট্রেন্ড এর আগে আমরা কখনো দেখিনি। আমাদের একজন আজব গোয়েন্দা বাহিনীর প্রধান আছেন, যার নাম হারুনুর রশিদ, তিনি এই ট্রেন্ডটি চালু করেছেন। তো যাই হোক, তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের সম্ভবত 7 জন সমন্বয়ক, নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ 7 জনকে তাদের বাসা থেকে কাউকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন, অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে তারা আটক আছেন বা গ্রেফতার আছেন। তো আপনারা জানেন যে গতকালকে বা গত পরশুদিন ডিবি কার্যালয়ে তারা খাওয়া দাওয়া করছেন হারুনুর রশিদের সাথে, আর সেই খাওয়া দাওয়ার ভিডিও ধারণ করে সেটি হারুনুর রশিদ সাহেব সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন এবং আমাদের দেশের কিছু নির্লজ্জ মিডিয়াও সেটি আবার ফলাও করে প্রচার করেছে। এটি নিয়ে আমাদের নেটিজেনরা আবার এত প্রচুর পরিমাণে আলোচনা, সমালোচনা এবং ট্রল করেছেন যে এটি নিয়ে বিবিসি বাংলা আবার একটা নিউজ করেছে। তো তারা অনুসন্ধান করে জানার চেষ্টা করেছেন যে আসলেই এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছে, আসলেই কি তাদেরকে আটক রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় এসেছেন। তো এর ব্যাখ্যায় ঢাকা মহানগর পুলিশ বলেছে যে তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে, অর্থাৎ
তারা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছিল, যে কারণে তাদের নিরাপত্তার স্বার্থে কাউকে হাসপাতাল থেকে তুলে নিয়ে আসা হয়েছে, আবার কাউকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন হলো যে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এটা আমরা জানবো কিভাবে? যাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বা নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তারা কি কখনো বলেছে? তাদের কোনো বক্তব্য কি আমরা কখনো শুনেছি? না। কে বলেছে? ডিবি হারুন বলেছে। এখন ডিবি হারুনের কথা কি আমরা বিশ্বাস করব? কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমরা তো মনে করেছিলাম যে ডিবি কার্যালয় হচ্ছে ভাতের হোটেল, এখন তো দেখছি এটি মাছের হোটেল। আপনারা জানেন যে ডিবি কার্যালয়ে একটি টাকি মাছ খলবল করে বেড়াচ্ছিল, সেটি আবার আমরা দেখে ফেললাম। তো তার মানে এটি আর এখন ভাতের হোটেল নয়, এটি আবার মাছের হোটেলও বটে। তো এমন একজন মানে চরিত্রহীন লম্পট একটা কথা বলবে আর সেটা আমরা বিশ্বাস করব? আর আমরা এমন একটা দেশে বসবাস করি যে আমাদের দেশের মানে আমাদের দেশের এই মেকানিজমগুলিতে বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের ভোটচোর, রক্তচোষা, ফ্যাসিস্ট হাসিনার কিছু দালাল, তেলবাজ এবং পদলেহনকারী আছে, যাদেরকে এই সমস্ত বড় বড় পদে বসিয়ে রাখা হয়েছে। এরা এক একজন লম্পট, প্রতারক, লুচ্চা এবং চরিত্রহীন লম্পট। তো এদের কথা আমরা বিশ্বাস করব? আদৌ না। আমরা কিন্তু এখন পর্যন্ত এই সমন্বয়কারীদের পক্ষ থেকে কোনো বিবৃতি শুনি নাই যে আদৌ তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল কিনা। আর একজন নিরাপত্তাহীনতায় যদি ভোগে তাহলে তো সে নিজেই স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় ডিবি কার্যালয়ে যাবে, অথবা ডিবি কার্যালয়ের কোনো একজন কর্মকর্তাকে ফোন করে বলবে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদেরকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক। এই তথ্যও কিন্তু আমরা জানি না। বিষয়টা এমন না যে তারা এখনো ফিডার খায়, তারা বাচ্চা ছেলে, ভালো মন্দ বোঝে না, এই জন্য তাদেরকে জোরপূর্বক বাসার থেকে কিংবা হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। বিষয়টি তো এমন নয়, তাই নয় কি? তো এই হলো একটা বিষয়। আর তাদেরকে যে জিম্মি করে রাখা হয়েছে এটি বেশ কয়েকজন সমন্বয়কও, সহকারী সমন্বয়কও বলেছেন যে তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে একটা বিবৃতি আদায় করা হয়েছে। এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমরা সকলেই জানি যে ডিবি কার্যালয়ে বসে নাহিদ ইসলামের কোলের উপরে একটা পত্রিকার কাগজ পুরাটা বিছিয়ে একটা লিখিত বক্তব্য তিনি সেখানে পাঠ করেছেন, যেখানে বলা হয়েছে যে তারা যে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি তারা স্থগিত করেছে। এই মর্মে একটা বিবৃতি আমরা মিডিয়ায় প্রচার হতে দেখেছি। এরপরেই আমরা জানতে পারলাম যে আসলে তাদেরকে জিম্মি করে পিস্তলের নলের মুখে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তো চলুন আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে নিরাপত্তা হেফাজত বলতে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আইনে কোনো কিছু লেখা আছে কিনা। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেছেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে পরিষ্কার করা হয়েছে 24 ঘন্টার মধ্যেই আদালতে প্রডিউস করতে হবে, কিন্তু কোটা আন্দোলনের সমন্বয়কদের আদালতে তোলা হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা হেফাজত বলতে আইনে কিছু নেই, হয় তাদের গ্রেফতার দেখাতে হবে, না হয় তাদের ছেড়ে দিতে হবে। যদি নির্দিষ্ট মামলায় কাউকে গ্রেফতার করা হয় তাহলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির করতে হবে আদালতে। সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের 33-1 নং অনুচ্ছেদে বলা হয়েছে, গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। আপনারা নিশ্চয়ই এতক্ষণ আইনজীবীদের বক্তব্য শুনেছেন। তারা বলছেন যে বাংলাদেশের সংবিধানে কোথাও নিরাপত্তা হেফাজত নামে কোনো শব্দই লেখা নেই, বাংলাদেশের আইনে এই জাতীয় কোনো কলামই নাই, এই জাতীয় কোনো ধারাই নেই। সুতরাং এটি সম্পূর্ণ সংবিধান পরিপন্থী, এটি সম্পূর্ণ বেআইনি। আদৌ তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়নি, বরং তাদেরকে আটক রাখা হয়েছে। এখন এই যে আটক রাখা নিয়ে আপনারা আইনজীবীদের বক্তব্য শুনেছেন, আপনাকে বাংলাদেশের কোনো একজন নাগরিককে গ্রেফতার করতে হলে দরকার হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। তো
তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে কি গ্রেপ্তার করা যায়? হ্যাঁ যায়, যদি সন্দেহপ্রবণ হয়ে কাউকে গ্রেপ্তার করা হয়, সেটা করা যেতে পারে। বাট যেভাবেই আপনি গ্রেপ্তার করুন না কেন, 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে। ডিবি কার্যালয় থেকে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সেই বেঁধে দেওয়ার সময় 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা হয়নি। তারা বলছে তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তো এ ব্যাপারে আসিফ নজরুল, তিনি একজন আইনের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেছেন যে যদি কাউকে নিরাপত্তা হেফাজতে রাখতেই হয়, সেখানেও আদালতের কোনো রুল থাকতে হবে, আদালতের কোনো নির্দেশনা থাকতে হবে। সেখানে কিন্তু সেটিও নাই। আর তারা আদৌ নিরাপত্তা হেফাজতে আছেন কিনা, তাদেরকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার পর তারা যদি বলে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলেই কেবল ঢাকা মহানগর পুলিশ তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিতে পারে। এটা বলেছেন আসিফ নজরুল সাহেব। তো এটি দিবালোকের মতো পরিষ্কার যে আমি পূর্বে বেশ কয়েকটা লাইভে বলেছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলন এখন আর বৈষম্য বিরোধী আন্দোলনে নেই, এটি এখন সরকার পতনের আন্দোলনের রূপদান করেছে, আমরা সকলেই জানি। তো এই আন্দোলনকে শক্ত হাতে দমন করার জন্য বর্তমান চুরাই সংসদের ভোটচোর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা তার পোষা বাহিনী পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে। পাশাপাশি এই আন্দোলন যাতে সফলভাবে তারা করতে না পারে, এই আন্দোলনে যাতে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে না পারে, প্রবাসীরা যাতে সাপোর্ট করতে না পারে, এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দুরভিসন্ধি চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। আর সেই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে এই নিরাপত্তা হেফাজত, আর কিছুই নয়। তো এবারে আসুন আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটাও এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে রিলেটেড। আমরা পূর্বেই ঘোষণা দিয়েছি যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিভিন্নভাবে সাপোর্ট করে যাব। তো আমরা প্রবাসীরা জানেন যে যেদিন কারফিউ জারি করা হয়, কারফিউ জারি করার পরের দিন থেকে আমরা প্রবাসীরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবীদেরকে সাপোর্ট করার জন্যে, তাদেরকে শক্তি যোগানোর জন্যে আমরা প্রবাসীরা একটি ঘোষণা দিয়েছি। সেটি হলো আগামী 3 থেকে 6 মাস যতক্ষণ রাষ্ট্র সংস্কার না হচ্ছে, যতক্ষণ গণভবনের আগাছা পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। আর তার আপনারা কিছু নমুনা দেখতে পাচ্ছেন যে গত শনিবার পর্যন্ত আমরা একটা নিউজ জানি যে 6 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসছে এটি একদিনের সমানও নয়। এবং আরেকটি নিউজ আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়া থেকে শনিবারে কিংবা শুক্রবারে যে রেমিটেন্স এসছে এটি অর্ধেকেরও কম ছিল। এরপরে আসলে রেমিটেন্স আদৌ বেশি আসছে না আরও কম আসছে, এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কোনো তথ্য কোনো মিডিয়াকে দিচ্ছে না। এরপরেই আমরা বর্তমান চুরাই সংসদের ভোটচোর আইসিটি মন্ত্রী সম্ভবত জুনায়েদ আহমেদ না জুনায়েদ হোসেন পলক, তিনি দেখা যাচ্ছে কি যে আমাদের কাছে করজোরে মাপ চাচ্ছেন এবং ব্যাংকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য বারবার আহ্বান জানাচ্ছেন, কান্নাকাটি করতেছেন। এতেই প্রমাণিত হয় যে 6 দিনে যে রেমিটেন্স গিয়েছে সেটি একদিনের সমানও নয় এবং মালয়েশিয়া থেকে যে রেমিটেন্সটা গিয়েছে সেটি অর্ধেকেরও কম। পরবর্তীতে যেহেতু বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স সংক্রান্ত কোনো তথ্য মিডিয়ার কাছে দিচ্ছে না এবং পলকের কান্নাকাটি শুরু হয়ে গেছে, এতে প্রমাণিত হয় যে আমরা শুক্রবারে কিংবা শনিবারে যে নিউজ দেখেছি, পরে আরও 2-3 দিন গত হয়েছে, এই 2-3 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসছে সেই অঙ্কটা শনিবার বা শুক্রবার থেকে আরও কম। তার মানে আমরা যদি শক্ত হাতে রেমিটেন্স শাটডাউন করতে পারি তাহলে শেখ হাসিনার ক্ষমতা জয় বাংলা হতে 1 মাসও লাগবে না। অতএব আমাদের কষ্ট হলেও আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, প্রবাসী ভাই বোনদেরকে
উদ্দেশ্য করে আসুন আমরা 3 থেকে 6 মাস রেমিটেন্স বাংলাদেশে পাঠানো বন্ধ রাখি। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে সেই টাকাটাও আমরা সরকারি চ্যানেলে না পাঠাই।